বাস স্ট্যান্ডে বিষণ্ণ বসে থাকা মেয়ের সত্যিটা শুনে অচেনা ছেলেটি সেখানেই পরিয়ে দিল সিঁদুর। তারপর যা হল, সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, ভুবনেশ্বর শহরের মহানদী বাসস্ট্যান্ড সেই সন্ধ্যায়ও প্রতিদিনের মতো যাত্রীদের ভিড়ের সরগরম ছিল। কিন্তু সেই ভিড়ের মাঝে টার্মিনালের এক কোণে একটি মেয়ে চুপচাপ বসেছিল। তার নাম ছিল স্বপ্না। স্বপ্নার চোখগুলো ফুলেছিল, যেন সেই কয়েক ঘন্টা ধরে অঝরে কাঁদছিল। সে কখনো সামনে দিয়ে যাওয়া বাসের দিকে তাকাচ্ছিল, কখনো নিচের রাস্তার দিকে। তার চেহারায় এক অদ্ভুত হতাশা ছিল, যেন তার ভেতরে সবকিছু নিভে গিয়েছিল। স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন আসা যাওয়ার পথে তাকে অবশ্যই দেখছিল, কিন্তু কেউ তার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করার সাহস করছিল না। স্বপ্নার মন খুব ভারী ছিল। তার মনে হচ্ছিল যে জীবন তার সাথে একেবারে নিষ্ঠুর খেলা খেলেছে। কয়েক বছর আগে পর্যন্ত তার জীবন একেবারেই আলাদা ছিল। সে কটকের কাছে একটি ছোট্ট শহরে তার বাবা মায়ের সাথে থাকত। তার বাবা সরকারি অফিসে চাকরি করতেন এবং মা ঘর সামলাতেন। পরিবার খুব একটা ধনী ছিল না, কিন্তু ভালোবাসা ছিল প্রচুর। স্বপ্না ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। তার বাবা মা সবসময় বলতেন যে মেয়ে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে। এই আশা নিয়েই সে কলেজের পড়া শেষ করল এবং তারপর চাকরির খোঁজে ভুবনেশ্বরে চলে আসলো। শহরটি তার জন্য একেবারেই অচেনা ছিল। প্রথমে তার খুব ভয় লাগত, কিন্তু ধীরে ধীরে সে সবকিছু সামলাতে শিখে নিল। সে একটি ছোট্ট অনলাইন শপে চাকরি পেয়ে গেল। কাজ ছিল কাস্টমারদের অর্ডার ম্যানেজ করা। স্বপ্না সেখানে নিষ্ঠার সাথে কাজ করত। অফিসের সবাই তার প্রতি খুশি ছিল। কিন্তু সেখানেই তার দেখা হলো এমন এক মানুষের সাথে, যে তার জীবন একেবারে উল্টে দিল। লোকটির নাম ছিল বিকাশ। বিকাশ ওই অফিসেই কাজ করত। শুরুতে তাকে খুব সহায়ক মনে হতো। যখনই স্বপ্নার কোনো সমস্যা হতো, বিকাশ তৎক্ষণাৎ সাহায্য করে দিত। ধীরে ধীরে দুজনের কথাবার্তা বাড়তে লাগল। অফিসের ছোটখাটো আলোচনা, চায়ের সময়, হাসি ঠাট্টা, এসবের মাঝে দুজন কাছাকাছি আসতে লাগল। বিকাশ সবসময় স্বপ্নার সাথে খুব মিষ্টি করে কথা বলত। সে তাকে এটা অনুভব করাতো যে সে তার জন্য খুব আলাদা। একদিন সে স্বপ্নাকে বলল, স্বপ্না, আমার মনে হয় আমি তোমাকে সত্যি পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে স্বপ্না প্রথমে চমকে গেল। সে কখনো এভাবে ভাবেনি, কিন্তু বিকাশ একটানা তার মনের কথা বলতে থাকল। সে বলল যে সে বিয়ে করতে চায় এবং একজন সৎ মানুষের সাথে শান্তিতে জীবন কাটাতে চায়। ধীরে ধীরে স্বপ্নার মনও গলে গেল। তার মনে হলো যে হয়তো বিকাশ সত্যিই তাকে ভালোবাসে। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকল। কিন্তু এর মধ্যেই স্বপ্নার একটি কথা সব সময় খটকা লাগত। বিকাশ কখনো তাকে নিজের পরিবারের সাথে পরিচয় করাতো না। যখনই স্বপ্না এ বিষয়ে জিজ্ঞেস করত, সে হেসে কথা ঘুরিয়ে দিত। কখনো বলতো এখনো সময় হয়নি, কখনো বলতো বাড়ির লোকেরা খুব কঠোর। স্বপ্নার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগত, কিন্তু সে বেশি জোরাজুরি করেনি। একদিন বিকাশ তাকে বলল, আমি অন্য একটা শহরে ভালো চাকরি পেয়েছি। তুমি যদি চাও, তবে আমরা দুজন সেখানে নতুন করে শুরু করতে পারি। স্বপ্না জিজ্ঞেস করল, কিন্তু বিয়ে? বিকাশ মুচকি হেসে বলল, সেখানে গিয়ে মন্দিরে সব ঠিক করে নেব। সেই সময় স্বপ্নার মনে হলো যে হয়তো এটাই সঠিক সুযোগ। সে তার বাবা মাকে ফোন করে সবকিছু জানানোর চেষ্টা করল। কিন্তু যখন সে বিকাশের ব্যাপারে বলল, তখন তার বাবা স্পষ্ট করে মানা করে দিলেন। তিনি বললেন যে অচেনা কারো সাথে চলে যাওয়া ঠিক নয়। কিন্তু সেই সময় স্বপ্না নিজের সিদ্ধান্তে অটল রইল। তার মনে হলো তার বাবা মা তাকে বুঝতে পারছেন না। কিছুদিন পর সে বিকাশের সাথে ভুবনেশ্বর ছেড়ে অন্য শহরে চলে গেল। শুরুর কিছুদিন ঠিকঠাক কাটল, কিন্তু ধীরে ধীরে বিকাশের আচরণ বদলাতে শুরু করল। সে প্রায়ই গভীর রাতে ফিরত, অনেক সময় ফোন বন্ধ থাকত এবং স্বপ্নার সাথে ঠিকমতো কথাও বলত না। একদিন স্বপ্না তাকে সরাসরি জিজ্ঞেস করল, বিকাশ, তুমি আমাকে কবে বিয়ে করবে? বিকাশ বিরক্ত হয়ে বলল, সবসময় বিয়ে বিয়ে করো না। তার এই বদলে যাওয়া দেখে স্বপ্নার সন্দেহ হতে লাগল। কিছুদিন পরই সে এমন এক সত্য জানতে পারল, যা তার পুরো দুনিয়া টলিয়ে দিল। সে জানতে পারল যে বিকাশ আগে থেকেই বিবাহিত। শুধু তাই নয়, সে অনেক মেয়েকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাদের সুযোগ নিয়ে আসছিল। যখন স্বপ্না তাকে এই বিষয়ে জিজ্ঞেস করল, তখন বিকাশ উল্টো তাকেই দোষারোপ করতে শুরু করল। সে বলল যে যদি সে কাউকে কিছু বলে, তবে সে তার বদনাম করে দেবে। এটা শুনে স্বপ্না পুরোপুরি ভেঙে পড়ল। সে সেই দিনই বিকাশের বাড়ি ছেড়ে দিল। কিন্তু এখন তার কাছে কোথাও যাওয়ার জায়গা ছিল না। না চাকরি ছিল, না কোনো অবলম্বন। আর সবচেয়ে বড় কথা, সে তার বাবা মায়ের সাথেও সম্পর্ক প্রায় ছিন্ন করে ফেলেছিল। এই সব কথাই ভাবতে ভাবতে আজ সে ভুবনেশ্বরের এই বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছেছিল। স্বপ্না স্ট্যান্ডের বেঞ্চে হেলান দিয়ে বসেছিল। একটি বাস বিকট শব্দ করে সামনে দিয়ে চলে গেল। সে রাস্তার দিকে তাকালো। তার মনে একটি ভাবনা বারবার আসছিল, যদি এখনই সব শেষ হয়ে যায়,
তবে হয়তো সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময়ে স্ট্যান্ড দিয়ে যাওয়া এক যুবক হঠাৎ থেমে গেল। তার নজর স্বপ্নার ওপর পড়েছিল। সে কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। তারপর ধীরে ধীরে তার পা সেই দিকেই এগোতে লাগল এবং সেই যুবক ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়াল। কিছু মুহূর্ত সে চুপচাপ স্বপ্নাকে দেখতে থাকল। তার চেহারার হতাশা পরিষ্কার দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে অনেকক্ষণ ধরে কোনো গভীর চিন্তায় ডুবেছিল। যুবকটি অনুভব করতে পেরেছিল যে এই মেয়েটি কোনো বড় বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। সে একটু ইতস্তত করে ধীর গলায় বলল, আপনি যদি কিছু মনে না করেন তবে কি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? স্বপ্না প্রথমে তো তার দিকে তাকালও না। সে একইভাবে সামনের দিকে তাকিয়ে রইল, যেন সে কিছুই শোনেনি। যুবকটি কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর আরেকটু কাছে এসে বলল, আমি অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি। আপনি বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন। আপনার মনে কোনো ভুল চিন্তা আসছে না তো? এবার স্বপ্না ধীরে মাথা তুলে তার দিকে তাকাল। তার চোখে ক্লান্তি আর যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে হালকা বিরক্তির সাথে বলল, আপনার এতে কি দরকার? আপনি নিজের কাজ করুন। যুবকটি শান্ত গলায় বলল, ঠিক কথা, আমার কোনো দরকার থাকা উচিত নয়। কিন্তু যদি কারো জীবন বিপন্ন হয় আর আমরা দেখেও চুপ করে থাকি, তবে হয়তো পরে নিজেকে ক্ষমা করা কঠিন হয়ে যায়। তার এই কথা শুনে স্বপ্না কয়েক সেকেন্ড চুপ করে রইল। হয়তো তার কথাগুলো সরাসরি মনে গিয়ে লেগেছিল। সে ধীরে ধীরে বলল, আমার জীবনে আর কিছুই বেঁচে নেই, তাই কারও কোনো ফারাকও পড়বে না। যুবকটি কাছের বেঞ্চে বসতে বসতে বলল, এমনটা বলবেন না। এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনের দাম আছে। স্বপ্না হালকা মুচকি হাসল, কিন্তু সেই হাসি যন্ত্রণায় ভরা ছিল। সে বলল, আপনি জানেন না আমার সাথে কি হয়েছে। যুবকটি বলল, ঠিক আছে, আপনি যদি বলতে চান তো বলতে পারেন, না বলতে চাইলেও কোনো ব্যাপার না। কিন্তু মনের কথা বলে দিলে কখনো কখনো মন হালকা হয়ে যায়। কিছুক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে নীরবতা রইল। স্ট্যান্ডে আরেকটি বাস এসে থামল। মানুষের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু তাদের দুজনের চারপাশে যেন এক অন্যরকম নিস্তব্ধতা ছিল। কিছুক্ষণ পর স্বপ্না ধীরে ধীরে তার পুরো গল্প বলতে শুরু করল। সে জানালো যে কিভাবে সে একজন মানুষের ওপর বিশ্বাস করেছিল, আর সেই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। সে জানালো যে কিভাবে সে সবকিছু ছেড়ে তার সাথে চলে গিয়েছিল, আর পরে সে জানতে পারল যে লোকটি আগে থেকেই বিবাহিত ছিল। যুবকটি চুপচাপ তার কথা শুনতে থাকল। সে মাঝখানে কোনো প্রশ্ন করল না। যখন স্বপ্না তার কথা শেষ করল, তখন তার চোখে আবার জল চলে আসলো। সে বলল, এবার বলুন আমি কি করব? বাড়ি ফিরে গেলে বাবা মাকে কি মুখ দেখাবো? এখানে থাকলে কোনো অবলম্বন নেই, চাকরিও নেই। এমন অবস্থায় বাঁচার কি অর্থ? যুবকটি একটি দীর্ঘশ্বাস নিল এবং কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরে ধীরে বলল, যদি জীবনে একজন মানুষ খারাপ বের হয়, তবে এর মানে এই নয় যে পুরো দুনিয়াটাই অন্ধকার। স্বপ্না তার দিকে তাকালো, যেন সে তার কথা বুঝতে পারেনি। যুবকটি আরও বলল, আপনার মনে হচ্ছে যে আপনার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি তো এটাই যে আসল জীবন এখনও শুরুই হয়নি। স্বপ্না মাথা নিচু করে নিল। সে কিছুই বলতে পারল না। যুবকটি কিছুক্ষণ ভাবার পর বলল, আপনি চাইলে আমার সাথে চলতে পারেন। স্বপ্না সাথে সাথে মাথা তুলল এবং অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। সে জিজ্ঞেস করল, আপনার সাথে? কিন্তু কেন? যুবকটি শান্ত কণ্ঠে উত্তর দিল, আমার বাবা খুব অসুস্থ থাকেন। বাড়িতে তার দেখাশোনা করার মতো কেউ নেই। আমি চাকরি করি, তাই সবসময় বাড়িতে থাকতে পারি না। আপনি চাইলে কিছু সময়ের জন্য আমার বাড়িতে থাকতে পারেন আর আমার বাবার খেয়াল রাখতে পারেন। স্বপ্না সাথে সাথে মানা করে বলল, না, এটা সম্ভব নয়। যুবকটি জিজ্ঞেস করল, কেন? স্বপ্না বলল, কারণ লোকে কি বলবে? একজন অচেনা মেয়ে কোনো ছেলের বাড়িতে গিয়ে থাকলে লোকে নানা ধরনের কথা বানাবে। আমি চাই না যে আমার কারণে কারোর দিকে আঙুল উঠুক। যুবকটি তার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর সে কিছুক্ষণ ভাবতে থাকল। তার চেহারায় হালকা হাসি ফুটে উঠল, যেন সে কোনো উপায় খুঁজে পেয়েছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং বলল, আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে সে দ্রুত পায়ে স্ট্যান্ডের বাইরের দিকে চলে গেল। স্বপ্না তাকে যেতে দেখছিল। সে বুঝতে পারল না যে সে হঠাৎ কোথায় চলে গেল। তার মনে নানা ধরনের প্রশ্ন উঠতে লাগল। প্রায় 5 মিনিট পর সেই যুবকটি আবার স্ট্যান্ডে দেখা গেল। তার হাতে কিছু একটা ছিল, যা সে সাবধানে ধরে হাঁটছিল। সে সোজা স্বপ্নার সামনে এসে দাঁড়াল। স্বপ্না অবাক হয়ে তার দিকে তাকাল। পরের মুহূর্তেই সে তার হাতে থাকা সিঁদুর তুলল এবং হঠাৎ স্বপ্নার স্মৃতিতে পুড়িয়ে দিল। স্বপ্না কয়েক সেকেন্ড একেবারেই স্থির হয়ে বসে রইল। সে বুঝতেই পারল না যে এইমাত্র কি হয়ে গেল।
তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষও এই দৃশ্য দেখে থমকে গেল। স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২-৩ জন লোক নিজেদের মধ্যে ধীর গলায় কথা বলতে লাগল, যেন তারা বুঝতেই পারছিল না যে এসব হঠাৎ কিভাবে হয়ে গেল। স্বপ্না ধীরে ধীরে নিজের হাত দিয়ে নিজের সিঁথি ছুঁল। তার হাতে হালকা সিঁদুর লেগে গেল। সে সাথে সাথে উঠে দাঁড়াল এবং রাগ ও বিস্ময় নিয়ে সেই যুবকের দিকে তাকাতে লাগল। এটা আপনি কি করলেন? তার গলা কাঁপছিল। যুবকটি একেবারেই শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার চেহারায় কোনো ঘাবড়ানোর ছাপ ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, এবার কেউ কোনো প্রশ্ন করবে না। স্বপ্না তার কথা শুনে আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ল। সে চড়া গলায় বলল, আপনি জানেনও আপনি কি করেছেন? বিয়ে কোনো খেলা নয়। যুবকটি মাথা নিচু করে বলল, আমি জানি, কিন্তু আমি এটা কোনো খেলা করে করিনি। স্বপ্না কিছু বলতে চাইছিল, কিন্তু তার কথা যেন গলায় আটকে গেল। স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ এবার তাদের চারপাশে জড়ো হতে শুরু করেছিল। একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে বললেন, বাবা, কি ব্যাপার, সব ঠিক আছে তো? যুবকটি সম্মানের সাথে তার দিকে তাকালো এবং বলল, সব ঠিক আছে আঙ্কেল। তারপর সে স্বপ্নার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আপনি নিজেই বলেছিলেন যে লোকে কি বলবে। এবার কেউ কিছু বলবে না। এখন যদি আপনি আমার বাড়িতে যান, তবে লোকেরা এটাই বুঝবে যে আপনি আমার স্ত্রী। স্বপ্না কিছু মুহূর্ত তাকে দেখতে থাকল। তার মনে অনেক কথা চলছিল। সে বুঝতে পারছিল না যে এই মানুষটিকে কি বলা যায়, পাগল, অদ্ভুত নাকি ভালো। সে ধীর গলায় বলল, কিন্তু আপনি এত বড় সিদ্ধান্ত আমাকে না জিজ্ঞেস করে কিভাবে নিলেন? যুবকটি হালকা মুচকি হেসে উত্তর দিল, কারণ সেই সময়ে আমার এটাই সঠিক মনে হয়েছিল। আমি যদি আপনাকে এখানে একা ছেড়ে যেতাম, তবে হয়তো সারা জীবন আমার অনুশোচনা হতো। স্বপ্নার কাছে এখন আর কোনো কথা অবশিষ্ট ছিল না। তার মনে চলা ঝড় ধীরে ধীরে শান্ত হতে লাগল। প্রথমবারের মতো তার মনে হল যে হয়তো এমন কোনো মানুষও আছে যে বিনা কোনো স্বার্থে তার সাহায্য করতে চায়। কিছুক্ষণ পর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজনেরাও ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগল। তারা বুঝতে পেরেছিল যে এবার বিষয়টি শান্ত হয়ে গেছে। স্বপ্না ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনার নাম কি? যুবকটি উত্তর দিল, আমার নাম অরিজিৎ। স্বপ্না মাথা নাড়ল এবং কিছু মুহূর্ত চুপ করে রইল। তারপর সে ধীরে ধীরে বলল, আর যদি আমি আপনার সাথে চলে যাই তবে? অরিজিৎ বলল, তবে আপনি কিছুদিন আমার বাড়িতে থাকতে পারেন। যতদিন আপনার মনে হয় যে আপনার জীবন সামলে উঠেছে, ততদিন। তারপর যদি আপনি যেতে চান, তো অবশ্যই যেতে পারেন। আমি আপনাকে কখনো বাধা দেব না। স্বপ্না তার চোখের দিকে তাকাল। সেখানে সে কোনো লোভ, কোনো স্বার্থ দেখতে পেল না। সে দীর্ঘশ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি আপনার সাথে চলছি। অরিজিৎ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ধীরে ধীরে বলল, চলুন। দুজনে স্ট্যান্ড থেকে বেরিয়ে যেতে লাগল। রাত ধীরে ধীরে গভীর হতে শুরু করেছিল। স্ট্যান্ডের বাইরে অটো আর রিকশা দাঁড়িয়েছিল। রাস্তায় হালকা আলো ছড়িয়েছিল। অরিজিৎ একটি অটো থামাল এবং দুজনেই তাতে বসে পড়ল। কিছুক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে কোনো কথা হল না। অটো শহরের রাস্তা পেরিয়ে ধীরে ধীরে একটি পুরনো পাড়ার দিকে এগোচ্ছিল। প্রায় ২০ মিনিট পর অটো একটি ছোট বাড়ির সামনে গিয়ে থামল। অরিজিৎ ভাড়া দিল এবং স্বপ্নার দিকে তাকিয়ে বলল, এটাই আমার বাড়ি। স্বপ্না চারদিকে চোখ বোলাল। বাড়িটি খুব একটা বড় ছিল না। একটা ছোট উঠোন, সামনে কাঠের দরজা আর পাশে একটা ছোট জানালা ছিল। অরিজিৎ দরজায় কড়া নাড়ল। কয়েক সেকেন্ড পরেই ভেতর থেকে একটা দুর্বল আওয়াজ শোনা গেল, কে রে বাবা? দরজাটা ধীরে খুলে গেল। সামনে প্রায় ৬৫ বছরের এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তার চেহারা ক্লান্ত ছিল, কিন্তু চোখে মমতা পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি প্রথমে অরিজিৎকে দেখলেন, তারপর স্বপ্নার দিকে নজর গেল। তিনি একটু অবাক হয়ে গেলেন এবং বললেন, বাবা, এ কে? অরিজিৎ হালকা মুচকি হেসে উত্তর দিল, বাবা, এ তোমার বৌমা। বৃদ্ধ কয়েক সেকেন্ড পর্যন্ত দুজনকেই দেখতে থাকলেন। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার ছেলে হঠাৎ বিয়ে করে বাড়ি ফিরে এসেছে। কিন্তু পরের মুহূর্তেই তার চেহারায় হালকা আভা ফুটে উঠল। তিনি সাথে সাথে দরজা পুরোটা খুলে দিলেন এবং বললেন, আরে ভেতরে আয় মা। স্বপ্না ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখতে লাগল, কিন্তু তার মনে এখনও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে সত্যিই কি এবার তার জীবন বদলাতে চলেছে? স্বপ্না ধীরে ধীরে সেই ছোট্ট বাড়ির ভেতরে পা রেখে এগিয়ে গেল। বাইরের হালকা আলো এবার পেছনে রয়ে গিয়েছিল এবং বাড়ির ভেতরে এক শান্ত পরিবেশ ছিল। বাড়িটি খুব একটা বড় ছিল না,
কিন্তু সেখানে এক আপন অনুভূতি হচ্ছিল। দেয়ালগুলো সাধারণ ছিল, মেঝেতে পুরনো কিন্তু পরিষ্কার মাদুর পাতা ছিল, আর এক কোণে ভগবানের ছোট ছবির সামনে প্রদীপ জ্বলছিল। সেই হালকা আলোতে পুরো ঘরটি খুব সাধারণ কিন্তু শান্তিতে ভরা লাগছিল। স্বপ্না দরজার কাছেই থেমে গেল। তার পা যেন এগিয়ে যেতে দ্বিধা করছিল। সে বুঝতে পারছিল না যে সে এখানে অতিথি, আশ্রয় নিতে এসেছে নাকি সত্যি কারো স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছে। অরিজিতের বাবা ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার চোখে বয়সের ক্লান্তি অবশ্যই ছিল, কিন্তু তাতে মমতা পরিষ্কার ফুটে উঠছিল। তিনি ভালোবেসে বললেন, মা, ভেতরে আয়, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? স্বপ্না ধীরে মাথা নাড়ল এবং ভেতরে চলে আসলো। সে কাছে রাখা চেয়ারে বসে পড়ল। তার মাথা নিচু ছিল এবং হাত দুটো একে অপরের সাথে শক্ত করে ধরা ছিল, যেন সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। অরিজিতের বাবার নজর হঠাৎ তার সিঁথিতে পড়ল। সেখানে লাগানো সিঁদুর দেখে তিনি কিছু মুহূর্তের জন্য চমকে উঠলেন। তিনি অবাক হয়ে অরিজিতের দিকে তাকালেন এবং বললেন, বাবা, তুই তো বললিও না যে বিয়ে করেছিস। অরিজিৎ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরে ধীরে বলল, বাবা, ব্যাপারটা তেমন নয় যেমনটা তুমি ভাবছ। সে দীর্ঘশ্বাস নিল এবং তারপর পুরো ব্যাপারটা জানাতে শুরু করল। সে জানালো যে কিভাবে সে স্ট্যান্ডে স্বপ্নাকে একা বসে থাকতে দেখেছিল, কিভাবে তার মনে হয়েছিল যে এই মেয়েটি খুব বড় সমস্যায় আছে এবং কিভাবে তার ভয় হয়েছিল যে সে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয়। স্বপ্না চুপচাপ সব শুনতে থাকল। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছিল। তার ভয় ছিল যে অরিজিতের বাবা রেগে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে না বলে দেন। কিন্তু যখন অরিজিতের কথা শেষ হলো, তখন তার বাবা খুব শান্তভাবে স্বপ্নার দিকে তাকালেন। কিছুক্ষণ পর্যন্ত তিনি তাকে দেখতে থাকলেন। তারপর ধীরে ধীরে তার কাছে এসে তার কাঁধে হাত রাখলেন। তার স্পর্শ খুব কোমল ছিল, যেন কোনো বাবা তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি খুবই নরম গলায় বললেন, মা, মানুষের ভুল হয়ে যায়, কিন্তু ভুলের কারণে জীবনের কাছে হার মানতে নেই। এটা শোনা মাত্রই স্বপ্নার চোখে জল ভরে আসল। তার ঠোঁট কাঁপতে লাগল। সে ধীর গলায় বলল, বাবা, আমার মনে হয়েছিল যে এখন আমার জীবন শেষ হয়ে গেছে। আমি কোথাও জায়গা পাব না, কেউ আমাকে আপন করে নেবে না। অরিজিতের বাবা তার হাত ধরলেন। তিনি বললেন, জীবন ভগবানের দেওয়া সবচেয়ে বড় উপহার। একে কোনো একজন মানুষের কারণে শেষ করে দিতে নেই। যে তোমার সাথে অন্যায় করেছে সে তার কর্ম করেছে, কিন্তু তুমি যদি নিজেকে শেষ করে দিতে, তবে তোমার বাবা মায়ে কি হতো? স্বপ্নায় কথা শুনে ডুকরে কেঁদে উঠল। হয়তো এতদিনের কষ্ট আজ বাইরে বেরিয়ে আসছিল। অরিজিৎ চুপচাপ দাঁড়িয়েছিল। তার চেহারায় কোনো অহংকার ছিল না যে সে কারো সাহায্য করেছে, বরং তার চেহারায় শুধু একটা সন্তুষ্টি ছিল যে হয়তো সে সঠিক সময়ে সঠিক কাজটি করেছে। সেই রাতে স্বপ্না ওই বাড়িতেই থেকে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন স্বপ্না অনেকক্ষণ পর্যন্ত জেগে রইল। সে ছাদের দিকে তাকিয়ে নিজের জীবনের ব্যাপারে ভাবতে থাকল। মাত্র কয়েক ঘন্টা আগে সে বাসস্ট্যান্ডে বসে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কিন্তু এখন সে একটি নতুন বাড়িতে ছিল, যেখানে দুজন মানুষ তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছিল। ধীরে ধীরে তার মনের ভয় কমতে লাগল। পরের দিন সকালে যখন সূর্যের হালকা আলো উঠোনে পড়ল, তখন স্বপ্নার ঘুম ভাঙল। অরিজিৎ কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর তার বাবা ধীরে ধীরে রান্নাঘরে চা বানাচ্ছিলেন। স্বপ্না উঠে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সে রান্নাঘরে গেল এবং ধীরে ধীরে বলল, বাবা, আমি একটু সাহায্য করে দিই। অরিজিতের বাবা মুচকি হেসে তার দিকে তাকালেন। তিনি বললেন, তুমি যদি সাহায্য করো তবে আমার খুব ভালো লাগবে, মা। সেই দিন প্রথমবারের মতো স্বপ্না সেই বাড়িতে নিজের হাতে খাবার বানালো। ধীরে ধীরে দিন কাটতে লাগল। এখন স্বপ্না আর শুধু অতিথি ছিল না, সে বাড়ির একটা অংশ হয়ে উঠেছিল। সে অরিজিতের বাবার ওষুধ সময় মতো দিত, বাড়ির কাজ সামলাত এবং পুরো বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। অরিজিতের বাবা প্রায়ই বলতেন, মা, তুই যেদিন থেকে এসেছিস না, বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে। এই কথা শুনে স্বপ্না হালকা মুচকি হাসত, কিন্তু তার হৃদয়ের কোনো এক কোণে এখনও একটি ব্যথা ছিল, নিজের বাবা মায়ের থেকে দূরে থাকার ব্যথা। এক সন্ধ্যায় অরিজিৎ কাজ থেকে ফিরল, তো সে দেখিল যে স্বপ্না উঠোনে চুপচাপ বসে আছে। তার চোখ দূরে কোথাও আটকে ছিল। অরিজিৎ তার কাছে গিয়ে বসল এবং ধীরে ধীরে বলল, তুমি এখনো তোমার বাড়ির কথা ভাবো, তাই না?
স্বপ্নার চোখে জল ভরে আসলো। সে কেবল ধীরে মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণের নীরবতার পর অরিজিৎ বলল, তুমি যদি চাও তবে আমরা তোমার বাবা মায়ের সাথে দেখা করতে পারি। স্বপ্নার সাথে সাথে তার দিকে তাকালো। তার চোখে ভয়ও ছিল আর আশাও ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, যদি তারা আমাকে ক্ষমা না করেন? অরিজিৎ খুব শান্ত কণ্ঠে বলল, বাবা মায়ের মন অনেক বড় হয়। অনেক সময় তাদের রাগ শুধু কষ্টের কারণেই হয়, কিন্তু যখন সেই মেয়েই সামনে এসে দাঁড়ায় তখন তাদের মন আপনা আপনি গলে যায়। কিছুদিন পর সত্যিই দুজন কটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যখন স্বপ্না তার পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন তার বুক এত জোরে কাঁপছিল যেন বুক চিড়ে বেরিয়ে আসবে। অরিজিৎ ধীরে দরজায় কড়া নাড়ল। দরজা খুলল এবং সামনে তার বাবা দাঁড়িয়েছিলেন। কিছু মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। স্বপ্নার চোখ দিয়ে জল গড়াতে লাগল। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। তার বাবার চেহারা শক্ত ছিল, কিন্তু তার চোখ ভিজে গিয়েছিল। পরের মুহূর্তেই তিনি নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। স্বপ্না জোরে জোরে কাঁদতে লাগল। হয়তো সেই কান্না ক্ষমার ছিল, কষ্টের ছিল, আর এক নতুন জীবনের শুরুরও ছিল। সেই মুহূর্তে স্বপ্নার মনে হল যে জীবন কখনো সত্যিই শেষ হয় না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে জীবন যতই কঠিন হয়ে উঠুক না কেন, একজন ভুল মানুষ বা একটি ভুল পথ পুরো ভবিষ্যৎ ধ্বংস করতে পারে না। অনেক সময় যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে, ঠিক তখনই জীবন আমাদের একটা অপ্রত্যাশিত সুযোগ এনে দেয়। শুধু প্রয়োজন হয় একটু অপেক্ষা করার আর সদয় মানুষকে চিনে নেওয়ার। নিজের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যদি গল্পটি হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে। ততদিনের জন্য নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত।